আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় নিয়ে পড়াশোনা করব, রসায়নের। যে অধ্যায়টা হচ্ছে আসলে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশনস। সো চ্যাপ্টারটা আসলে ইম্পর্টেন্সের দিক দিয়ে যদি চিন্তা করো, অবশ্যই আমাদের সিকিউ, এসকিউ, এমসিকিউ সব কিছুর জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারের মধ্যে যদি আমাকে তুমি বলো যে ভাইয়া মাত্র যদি দুইটা টপিকের নাম বলতে বলো, তাহলে একেবারে উল্লেখিতভাবে ওই দুইটা টপিকের নাম হবে, একটা হচ্ছে লাসা তেলের নীতি, একটা হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদ, তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া। লাসা তেলের নীতির সাথেই আসলে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার অনেক ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আরেকটা অংশের কথা তুমি বলতে পারো যে জারণ বিজারণের অংশ, যেটা জারণ বিজারণের যুগপৎ ঘটা, জারণ বিজারণ বিক্রিয়া বোঝা, কোনটা রিডক্স কোনটা নন রিডক্স বিক্রিয়া, এগুলো বোঝা। বাস ডান। তাহলেই কিন্তু চ্যাপ্টারটাকে সামারি করে দেওয়া যায়। বাট আমরা তো আসলে একাডেমিক্যালি পড়বো। সো একাডেমিক্যালি পড়ার সময় আমাকে চিন্তা রাখতে হবে আমি যেন ডিপ ইন ডিটেলসের ভেতরে ঢুকতে পারি, এবং এই জায়গাতেই যেন আমাদের এই যে কন্টেন্টগুলো আমরা পড়লাম সেটার আমার একাডেমিক এইচএসসি লাইফ বা তার পরবর্তীতে যে কোনো সময় তোমার মধ্যখানে কলেজ অ্যাডমিশন থাকবে, যে কোনো টাইমেই যেন সেটার ভিত্তিটা আসলে এই ক্লাস থেকেই, এই লেকচারগুলো থেকেই, এই পড়াশোনার যে ইনভেস্টমেন্ট সেখান থেকে আসলে তৈরি হয়ে যায়। ঠিক আছে? সো চলো আমরা আমাদের রাসায়নিক বিক্রিয়ার আজকে পার্ট 1 পড়বো। এই পার্ট 1-এর মধ্যে আমরা পদার্থের পরিবর্তন সম্পর্কে জানবো, বুঝবো। তুমি তো জানো যে হ্যাঁ, পদার্থের পরিবর্তন আসলে কীরকম কী হতে পারে না হতে পারে, মানে একটা বেসিক কনসেপ্ট বোধহয় আছে। বাট বিলিভ মি, তুমি যদি ক্লাসটা কমপ্লিট করো ফুল মনোযোগ দিয়ে নিজে নোট করে, তাহলে আমি তোমাকে অন্তত এতটুকু অ্যাসিওর করতে পারবো যে তুমি অবশ্যই অবশ্যই তোমার জানার মধ্যে অনেক কিছু দেখতে পাবা যে ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, যেটাই অবশ্যই তোমার আসলে এখানকার লাভ, এখানকার পাথেও। ঠিক আছে? আর পরবর্তীতে সেকেন্ড যেটা পার্ট পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়া তো পুরো চ্যাপ্টারেরই নাম। তো রাসায়নিক বিক্রিয়ার আমরা দিকমুখিতা এবং তাপ, এই দুইটার তাপের পরিবর্তন, এই দুইটার উপর ভিত্তি করে পার্ট 1-এর মধ্যে পড়াশোনা করব। পার্ট 2 থাকবে, পার্ট 3, পার্ট 4, আশা করি 4টা অথবা 3টা, আই থিঙ্ক হচ্ছে যে এর মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে সাম আপ করে ফেলতে পারবো। ঠিক আছে? সো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। তুমি কিন্তু সিরিয়ালি কমপ্লিট করবা চ্যাপ্টারগুলো, মানে পার্টগুলো, অবশ্যই পার্ট 1-এর পরে পার্ট 2, পার্ট 3 এরকমভাবে। এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, তুমি যখন ক্লাসটা কমপ্লিট করতেছো অবশ্যই তোমার সামনে যে ডিভাইস আছে সেই ডিভাইসের স্ক্রিনের সাথে সাথে তুমি তোমার সুন্দর মতন খাতা কলমটা রেডি রাখবা। কারণ আমি এখানে কখনোই তোমাকে হচ্ছে লাইন বাই লাইন সম্পূর্ণ পড়ায় যাব না। আমি এখানে টোটালি যা কিছু আছে ক্লাস স্লাইড, লেকচার স্লাইডের ভিতরে যা যা কিছু পড়াবো, যে যে অংশগুলো দেখাবো, তোমার কাছে বই থাকবে, বইয়ের সাথেও তুমি হুবহু মিল পাবা। এবং তোমার পুরো চ্যাপ্টারটার কনসেপ্টটাকে শেষ করার জন্য আশা করি এটুকুই যথেষ্ট হবে। লাস্ট একটা কথা, এই ক্লাসের মধ্যে তোমাকে সুন্দর মতন জাস্ট আমি যা বলতেছি লিখতে, তোমাকে সেটা লেখার দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমি যা দাগায় দিচ্ছি সেটা বোঝার দায়িত্ব বা লেখার দায়িত্ব সম্পূর্ণ তোমার। এবং তোমাকে এখান থেকে এই লেকচার শেষে আর কি, যেমন এই পার্ট 1 ধরো, এই পার্ট 1 লেকচার শেষে বুঝিয়ে পাঠানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। সো আমরা হচ্ছে এই বিনিময়টুকুর মধ্যে থাকবো। হ্যাঁ, তুমি সুন্দর মতন খালি ইনভেস্ট করো মনোযোগটা, বাদ বাকি আমার উপর ছেড়ে দাও, বাকিটুকু আমি তোমাকে হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? ওকে, চলো আমরা হচ্ছে প্রথমেই শুরু করি। দেখো আমরা ওই যে বলে না, এটা তো একটা ইনভার্ট পিকচার আর কি। যাই হোক, এখানে আসলে রাস্ট বা মরিচা পড়ার একটা ছবি দেখানো আছে, রাস্ট বা মরিচা। আমি তোমাকে প্রথমেই একটা জিনিস আর কি টানতেছিলাম, হ্যাঁ, রাস্ট বা মরিচা এটা কিন্তু এক ধরনের পরিবর্তন। এটা কি আসলে ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? বোথ, দুইটাই। তো আমি যাবো সেখানে বা বুঝবো। কিছু জায়গাতে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন একসাথে হতে পারে। এখন তুমি হুট করে বলতে পারো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কই থেকে আসলো, যে একেবারেই ধরো এর আগে একটুকু পড়ো নাই, হয়তো বা তার মধ্যে এরকম আসতে পারে। যদি আমি থাকতাম আমার মধ্যে আসতো। সো সমস্যা নাই, আমরা যাচ্ছি ধীরে ধীরে। আমি প্রথমে তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি 3 ইডিয়টস মুভি দেখছো না? ওই 3 ইডিয়টস মুভির মধ্যে ভাইয়া বলে না ডেফিনিশন কেয়া হে, মেশিনের যে ডেফিনিশনটা জিজ্ঞাসা করে যে ডেফিনিশনটা কি, তো ও যে উত্তরটা দেয়, উত্তর দেওয়ার সময় যে একেবারে টু মাচ প্র্যাকটিক্যাল হয়ে ও তো বলা শুরু করে অ্যাকচুয়ালি হাম মেশিনও সে ঘিরে হুয়ে হ্যাঁ স্যার, এরকম বলে না যে পেন কি নিপ সে লেকার প্যান্ট কি জিপ তার সব মেশিন হ্যাঁ স্যার, এক সেকেন্ড মাপ এক সেকেন্ড ডাউন, এক সেকেন্ড মাপ এক সেকেন্ড ডাউন, এই তো বলতেছিল। যাই হোক, আই থিঙ্ক ওর সংজ্ঞাটা যদি একেবারে ওই যে বইয়ের ভাষায় সঠিক না থাকে, বাট স্টিল হচ্ছে যে বোঝানোর জন্য আর কি, এলাবোরেট বলো বা যেমনি বলো, ঠিক ছিল না, আমার মতামত, ব্যক্তিগত মতামত। তো ঠিক সেরকম আমি তোমাকে বলতে চাই যে অ্যাকচুয়ালি আমরাও রসায়নের যাবতীয় জিনিস নিয়ে আসলে পুরোটা ঘিরে আছি, পুরোটা। ওই তোমার পেনের মধ্যে যে কালিটা বের হচ্ছে সেখান থেকে শুরু করে তোমার পায়ে যে ধরো একটা চপ্পল, স্যান্ডেল, জুতা যাই পরে আসো না কেন তুমি, অথবা একটা সুন্দর ম্যাট যেখানে লাল কালার করা আছে বা সাদা কালার করা আছে বা কালো কালার করা আছে, হোয়াট এভার ইট ইজ, সেটার উপরে পা দিয়ে পড়তেছো, অথবা যে ডেস্ক বা টেবিলের উপর পড়তেছো, টেবিলটা চকচক করছে, বার্নিশ করা তাই, অথবা ধরে নাও হচ্ছে যে সেই টেবিলটাকে রং করা আছে কোনো একটা কালার দিয়ে। সো প্রত্যেকটা জিনিসের সাথে আসলে কি সুন্দর মতন রসায়নটা যুক্ত হয়ে আছে। এবং তুমি যখন প্রত্যেকটা জিনিসে কোনো একটা অপারেশন কমপ্লিট করো, তখন দেয়ার আর সাম চেঞ্জেস দ্যাট হ্যাপেন্স। হ্যাঁ, সেখানে কিছু পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনটা ঘটতে পারে কিসের মাধ্যমে বললাম? অপারেশনস করার মাধ্যমে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, তাপ, চাপ, বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে, আমি যাচ্ছি সেখানে। বাট অপারেশন করার মাধ্যমে তার পরিবর্তন হবে কোনো একটা বস্তুর। এই বস্তুর যে পরিবর্তনটা সেটা দুই ধরনের হতে পারে।
হ্যাঁ, বস্তুর বলো বা পদার্থের কথাটাই বলো, বস্তু মানেই তো বোঝাচ্ছে যে মানে সামথিং লাইক দ্যাট ভিজিবল হইতে হবে, ধরতে পারবো, মানে চালাইতে পারবো, এরকমভাবে মনে হইতে পারে, সবসময় কঠিন বিষয়ের বস্তুটা আসতে পারে, বাট আমরা ধরে নিলাম পদার্থ, তরল, গ্যাস, তারপরে হচ্ছে যে কঠিন, কোনো সমস্যা নাই। সো এই যে পদার্থের পরিবর্তনটা বেসিক্যালি দুই ধরনের হতে পারে। কত ধরনের বলো? দুই ধরনের, যেটা আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাই, ঠিক আছে? যেমন এখানে যে একটা কথা বলা আছে সেটা হচ্ছে পদার্থের প্রকৃতি, ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়নের মূল পাঠের বিষয়। এটা হচ্ছে আমাদের এই লেকচারের। আমাদের বিভিন্ন পদার্থের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, বিভিন্ন অবস্থার মানে পরিবর্তন হওয়াটাকে, মানে ভিন্ন অবস্থার, জাস্ট তার অবস্থার পরিবর্তন হওয়াটাকে আমরা দেখো ভৌত পরিবর্তনের কথা বলতেছি, এবং ভিন্ন ধর্মী সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি হওয়াটাকে রাসায়নিক পরিবর্তন বলতেছি। তার মানে পদার্থের পরিবর্তন বেসিক্যালি দুই ধরনের হয়। খুব সুন্দর মতন ভাবে শিখবে, আর আশা করি হচ্ছে যে তুমি আটকাবা না। পদার্থের পরিবর্তন এটা আসলে কত ধরনের হয় বলো? পরিবর্তনটা হয় হচ্ছে দুই ধরনের। পরিবর্তন, পদার্থের পরিবর্তন হয় দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর আরেকটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। সো দুইটা ধরনের যে পরিবর্তন, এই দুই ধরনের পরিবর্তন কোনটা কি বোঝায় চলো আমরা সেটাকে একটু ভালো করে শিখি। একটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে ধরে নিলাম আমরা ভৌত পরিবর্তন, উদাহরণটা বুঝো, তারপরে আমি তোমার সেটা ডেলিভার করতেছি। আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুইটা হচ্ছে ধরো পরিবর্তন। সাধারণত ভৌত পরিবর্তন মানে বোঝায় পদার্থের অবস্থার পরিবর্তন শুধুমাত্র। এখানে পরিবর্তন ঘটে আসলে কিসের কারণে জানো? আমি এই যে লিখে দিচ্ছি, আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক দূরত্ব পদার্থ যেটা দিয়ে গঠিত, আসলে এই যে মানে অনুর মধ্যে কি আছে, পরমাণুর মধ্যে কি আছে তোমার, মানে যে মৌলটার কথা বলতেছি সেটার পরমাণুগুলো আছে না, সেটার আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক আকর্ষণ বল, এইটার পরিবর্তন হওয়ার কারণে আসলে পদার্থের ভৌত পরিবর্তন হয়। আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক, কিভাবে আমি বোঝাচ্ছি, আকর্ষণ বল, এই দুইটার পরিবর্তন। এই জিনিসটা তুমি কই শিখছো বলো তো ভাইয়া? এই জিনিসটা হচ্ছে তুমি শিখেছো আমাদের 3rd নাম্বার চ্যাপ্টারে, যে যে আমরা যে তার কোনো একটা পদার্থের ভৌত অবস্থার যে আসলে ওই যে আমরা তার যে একটা থিওরি প্রকাশ করি, এই থিওরিটা হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব, মানে যে অণুপরমাণু সমূহের মধ্যে, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম এবং আন্তঃআণবিক আকর্ষণ বলটা সবচেয়ে বেশি ছিল না? ঠিক একই রকমভাবে তরল পদার্থের ক্ষেত্রে এটা কি ছিল? কঠিন পদার্থের তুলনায় আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা সব থেকে বেশি এবং আন্তঃআণবিক তার যে আকর্ষণ বলা আছে সেটা সব থেকে কম। সো তাহলে আমরা আসলে বেসিক্যালি যে জিনিসটা বলবো এখানে সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থ, কঠিন থেকে যে ধরো তরলে পরিণত হচ্ছে, অথবা এটা বিপরীত হতে পারে, হ্যাঁ, আবার হচ্ছে এখান থেকে ধরো হচ্ছে গ্যাসে পরিণত হচ্ছে, এগুলা তিনটাই কিন্তু আসলে কিসের পরিবর্তন বলো তো ভাইয়া? তার ভৌত পরিবর্তন। এগুলা হচ্ছে তার ভৌত পরিবর্তন। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা বাংলায় যেটাকে বলি হচ্ছে, এখানে ধরে নাও বরফ, হ্যাঁ, এটাকে তরল অবস্থায় বলি হচ্ছে ভাইয়া ধরে নাও পানি, আর গ্যাসীয় অবস্থায় বলি ধরো হচ্ছে জলীয় বাষ্প বা জলীয় বাষ্প, বলি না এরকম? তাহলে এই যে পরিবর্তনটা দেখতেছো তুমি, এই পরিবর্তনটাতে পানি কি পানিই থাকতেছে না, ম্যাটেরিয়াল কি সেম থাকতেছে না? সেম থাকতেছে, ওর কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, বুঝছো? ওই যে এই তিনটেরই সংকেত আমরা আসলে কি বলি, রাসায়নিক সংকেতটা আসলে কি বলতে পারি? এরকম বলতে পারি না, H2O, জাস্ট তার ফিজিক্যাল স্টেট, ওই যে আমরা তো লিখছিলাম যে শেষে যে ছোট্ট করে তার ফিজিক্যাল স্টেট, সেটা সলিড নাকি লিকুইড নাকি ভ্যাপার কি সেটাকে লেখা যায়, ঠিক ওরকম ভাবে ওটা ওখানে লিখে দিতে পারি আমরা। বাট এই তিনটাকে আমরা বোঝাতে H2O ব্যবহার করবো, অন্য কিছুই করবো? হাইড্রোজেন আর অক্সিজেন, যে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত ছিল ওই রকমই আছে, আর কি কোনো চেঞ্জেস ঘটছে? চেঞ্জেস কিন্তু ঘটে নাই। ঘটছে বলো? ঘটে নাই। সো এই ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা ভৌত পরিবর্তন বলতেছি, যেটাই কথা বলা আছে এখানে। ভিন্ন অবস্থায় পরিণত হওয়াকে ভৌত পরিবর্তন বলতেছি, মানে জাস্ট তার ভিন্ন অবস্থা, এবং এটা কিসের কারণে ঘটতেছে? ওই আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিবর্তনের কারণে ঘটতেছে। ধরে নাও তোমার কাছে বরফ আছে, তুমি যদি বরফটা এই রুমের টেম্পারেচারে রেখে দাও, তাহলে সেটা ধীরে ধীরে গলে পানিতে পরিণত হবে, সিম্পল। আবার ওই পানিটুকুকে যদি তুমি তাপ দেওয়া শুরু করো, তাহলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। ওই জলীয় বাষ্পকে নিয়ে যদি তুমি সেটাকে বাষ্পীকরণ না, শীতলীকরণ করো, যেটাকে বলি আমরা ঘনীভবন, তাহলে কিন্তু সেটা এগেন তরলে পরিণত হবে। সেটাকে যদি তুমি ফ্রিজিং করো, তাহলে আবার সেটা কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। বাট
বাট পানি পানিই থাকতেছে। সো যখন বাষ্প ছিল তখন তার আন্তঃআণবিক দূরত্বটা সব থেকে বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বলটা সব থেকে কম। আর ঠিক একই রকমভাবে তার ঘনীভবন করার পরে যে পানি হইলো এবং তারপরে ফ্রিজিং করার পরে যে আমার বরফ হইলো, এই বরফের মধ্যে কিন্তু তার আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো, এই যে পানির যে অণুটা আছে H2O, তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা সব থেকে বেশি এবং আন্তঃআণবিক দূরত্বটা সব থেকে কম। ক্লিয়ার? এত রকমভাবে যদি তুমি বুঝে নাও তাহলে তোমাকে মানে মানে তোমার কনসেপ্টটাই ক্লিয়ার আশা করি। এখন তোমাকে ভৌত পরিবর্তন সম্পর্কে বুঝতে হলে আরামসে তুমি বলতেও পারবা দুইটা কথা, অন্য কাউকে বুঝাতে পারবা আশা করি। ক্লিয়ার ভাইয়া? ওকে। এখন রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে পরিণত হওয়াকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে সেটাকে পরিণত হচ্ছে। যেমন সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে, পানিকে দিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে কি পরিণত হতে পারে? উত্তরটা হচ্ছে পানির হিসাবটাতে তুমি ডিরেক্টলি এরকমভাবে পারবা না, হয় না এমন না, হয় অবশ্যই, বাট তোমার এসএসসি সিলেবাস বা এইচএসসি সিলেবাস পর্যন্ত যতটুকু অংশ আমাদেরকে আসলে রসায়নে পড়তে হয় তার মধ্যে ডিরেক্টলি এই জিনিসটা আসে না যে ধরো পানির সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ। যেমন তুমি যদি চিন্তা করো তুমি পানিকে পুড়াবা, সম্ভব তো হয় না আসলে। হ্যাঁ, তুমি পানিকে তাপ দিয়ে বয়েল করতে পারবা, কিন্তু এটার কোনো পরিবর্তন কিন্তু ওই আমলে, ওই আলোকে আসলে পরিবর্তন হবে না। আর পানির সাথে অন্য কারো যদি তুমি বিক্রিয়া করো তাহলে এটা সলিবল হয়ে যাবে পানিতে, ডিজলভ হয়ে যাবে জাস্ট পানিতে, নাথিং এলস, আর অন্য কিছুই কিন্তু হবে না। হ্যাঁ, হয় ডিজলভ হবে, নাহলে ডিজলভ হবে না। সো পানির চিন্তাটা না করে ধরে নাও আমি তোমাকে এই চিন্তাটা করাচ্ছি। দেখো, ধরে নাও তোমার কাছে ছিল হচ্ছে ভাই মিথেন, CH4, এই যে মিথেন, এটাকে তুমি কি করলা? অক্সিজেন দিয়ে দিলা বার্ন করা। মিথেন গ্যাস আকারে ছিল ধরে নাও। ওকে, এই বার্ন করার পরে তোমার কাছে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভাই কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে ভাই পানি। এই জিনিসটাই তৈরি হবে না? এই জিনিসটাই আমি সমতাকরণ করতে চাইলে করতে পারি, না চাইলে থাকুক, সমস্যা নাই। এটা সমতাকরণ করতে চাইলে জাস্ট তুমি হচ্ছে যে এখানে 2 দিয়ে দিবা, আর এখানে হচ্ছে যদি 2 দিয়ে দাও তাহলে সমতাকরণ হয়ে যায়। ওকে, এই যে দেখো তোমার কাছে মিথেন গ্যাস ছিল, মানে আলটিমেটলি আমি আমার প্রোডাক্টের কথা চিন্তা করতেছি, মিথেন গ্যাস ছিল যেটা তৈরি হয়েছিল কেমনে? একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণু দ্বারা, এরকম আকারে। ঠিক আছে, এটার গঠন কিন্তু এক্স্যাক্ট এরকম হয় না, বাট আমি লিখলাম এখন আপাতত, তোমার এর বেশি জানার প্রয়োজন নেই এখন আপাতত। এখান থেকে তৈরি হচ্ছে কি দেখো? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের ফরমেশনটা কেমন হয়? C ডাবল বন্ড O, এই যে C ডাবল বন্ড O, এরকম ফরমেশন হয়। তাহলে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন একক সমযোজী বন্ধনে ছিল, সেখান থেকে কার্বনের সাথে 2টা অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে এখন একটা সরলরৈখিক অপোলার গ্যাস তৈরি করতেছে। মিথেন গ্যাস ছিল, মিথেন গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এই যে তার পরিবর্তনটা হইল, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বুঝছো? তো ধরে নাও যদি এটা এখানে এরকম হইতো যে এখানে মিথেন গ্যাস নেই, অন্য একটা গ্যাস আছে, সেখান থেকেও কি কার্বন ডাইঅক্সাইডই হইতে পারে? অন্য কিছু হইতে পারে না? চাইলেই তো হইতে পারে, পারেই তো, পারে না? অবশ্যই পারে। সো রাসায়নিক পরিবর্তনটা টোটালি ডিপেন্ড করতেছে কি থেকে তুমি কি অপারেশনটা করছো সেটার উপরে সম্পূর্ণ। আর ভৌত অবস্থার যে পরিবর্তনটা ঘটতেছে সেটাকে আমরা বলতেছি ভৌত পরিবর্তন। এখন ধরে নাও মোমবাতি, এই যে ধরে নাও ভাইয়া মোমবাতি, মানে কত কথা গল্প শুনলাম না যে জীবনটা করো মোমবাতির মতো, যে অন্যের প্রয়োজনে আসলে জীবনটা হচ্ছে যে কি বলবো বিলিয়ে দিল এরকম। তো ধরো এই যে মোমবাতি থেকে মোম কি গলে গলে পড়ে না? পড়ে। তো এখানে যে মোমটা যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে কি? মোম কিন্তু কার্বন ম্যাটেরিয়ালস। হ্যাঁ, কার্বন ম্যাটেরিয়ালস। তো তুমি যখন মোমবাতিকে আসলে দহন করাও, এরকম ভাবে পোড়াও, তখন দেখো মোমটা কিন্তু গলে গলেও হচ্ছে যে পড়ে। মোমটা যেটা গলে গলে পড়তেছে দহনের কারণে, সেই পরিবর্তনটা আসলে কি বলতো? যেটা হচ্ছে যে আমরা বলতে পারি মোম গলে পড়া যেটা, হ্যাঁ, সেটা আসলে কি হবে? সেটা হবে তার ভৌত পরিবর্তন, তাই না? মানে মোমটা ছিল হচ্ছে শক্ত এরকম, আবার ভৌত পরিবর্তনের মাধ্যমে সেটা গলে এরকম ভাবে হইল, ভৌত পরিবর্তন। আর যেখানে হচ্ছে এই যে মোম যেটা কার্বন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এর সাথে যে ওই যে মানে দহন বিক্রিয়ার মাধ্যমে আসলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি যে তৈরি হচ্ছে বা বাষ্প যে তৈরি হচ্ছে, এটা আসলে কি হবে? তার রাসায়নিক পরিবর্তন। তাইলে মোমের একটা উদাহরণ, এটা একই সাথে ভৌত পরিবর্তন, একই সাথে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এমন বলতে পারি না? মোমবাতি জ্বলাটা, দুইটার পরিবর্তনই দেখা যাচ্ছে। এবং তুমি জানো যে সেন্ট মোমবাতিগুলো ইউজ করা হয় না, সেন্ট ক্যান্ডেল, এগুলা কিন্তু আসলে রিফিল করার মতন অবস্থা দেয়া থাকে। রিফিল করার মতন অবস্থা মানে কি? মানে আগেকার সময় আসলে বা এখনো বেশ কিছু আছে জিনিসপাতি পাওয়া যায় এরকম, দেখবা এটাকে ধরো গ্লাস, হ্যাঁ, এটা আসলে গ্লাস ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া আছে। সো গ্লাস ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া থাকলে কি গলে গলে তো ওর ভিতরেই পড়তেছে। তার মানে এটা আসলে সম্পূর্ণ যে তুমি পাবা এরকম না। তুমি দেখবা এটা তুমি কয়বার, 2বার বা 3বার ইউজ করতে পারতেছো। সো 2বার বা 3বার ইউজ করতে কেন পারতেছো তুমি বলো তো? যে এটা যদি আসলে সম্পূর্ণটাই শুধুমাত্র ভৌত পরিবর্তন মানে গলে গলে পড়তো, তাহলে তো এটা আজীবন ইউজ করা যেত,
করা যেত না? অবশ্যই যেত। আজীবন কেন ইউজ করা যাচ্ছে না? কারণ এখানে গলে গলে একটা অংশ পড়তেছে, বাট আরেকটা অংশ সেটা কিসে পরিণত হচ্ছে বলতো? এই যে কার্বন ডাইঅক্সাইডের পানিতে পরিণত হচ্ছে, যেটা কি আসলে রাসায়নিক পরিবর্তন। ওটা তো চলে যাচ্ছে, ওই অংশ যেটুকু চলে যাচ্ছে সেটুকু তো হচ্ছে তুমি কখনো মানে সেটুকু তো গ্যাদার করতে পারছো না, তাই ওই অংশটুকু বাদ হয়ে যাচ্ছে প্রত্যেকবার দহনে তো ওই অংশটুকু বাদ হতে থাকতেছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। ওকে, সো এই জিনিসটাই যদি আমরা দেখি রাসায়নিক পরিবর্তনের কথাবার্তা, তাহলে এখানকারটা এতটুকু শেষ। এই অধ্যায় শেষে আমরা কি শুনবো এগুলো আমাদের দরকার নাই, যে কি দেখবো পরিবর্তনটাকে চলো দেখি আমরা। নানা ধরনের তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে পরিবর্তিত হতে দেখি। পদার্থে দুই ধরনের পরিবর্তন হয়, কখনো কখনো ভৌত পরিবর্তন, আবার কখনো বা রাসায়নিক পরিবর্তন। অলরেডি আমাদের জিনিসটা দেখা শেষ, শেখা শেষ, বোঝা শেষ। আমরা একটু জাস্ট এটার বইয়ের ভাষাতে আসলে কিভাবে এলিবোরেট করছে সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলেই দেখো, ভৌত পরিবর্তনের কথা বলতেছে। প্রতিটি রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল দিয়ে গঠিত, অ্যাজ ইউজুয়াল, যেটার কথা আমি বললাম, যে ধরো যে এই যে অণুগুলো যখন খুব কাছাকাছি অবস্থায় আছে তখন সেটাকে আমরা বলতেছি ভাই কঠিন। কঠিন, এই যে এটা ধরো না কোনো একটা পদার্থের অণু, হোয়াট এভার ইট ইজ, যে পদার্থের কথাই তুমি চিন্তা করো না কেন। এখন এটার ভিতরে আমি তাপ, চাপ বা যে কোনো একটা অবস্থার পরিবর্তন করলাম, যেটার কারণে এটা তখন কঠিন থেকে আসলে কি হলো, একটু ছড়িয়ে ছিটায় গেল, একটু ছড়াই ছিটায় যে গেল, এটাকে আমরা বলতেছি তখন ভাই আমাদের, দেখো এর থেকে দূরত্ব বেশি না, এটাকে বলতেছি আমরা আমাদের তরল অবস্থা। এটা তার কঠিন অবস্থা, ভৌত অবস্থা, এটা হচ্ছে তার তরল অবস্থা। নর্মালি তাপ দিলে এরকম হয়। এখন এগেইন যখন আমি এখানে আরেকবার তাপ দিলাম, আরেকবার তাপ দিয়ে এটাকে এরকম বানালাম, ধরে নাও, দেখো তো এখন এই জায়গাটা কি হয়ে আছে রীতিমতন, এটাকে বলতেছি তার গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক দূরত্বের পরিবর্তনটা ঘটছে না, ওইটার মাধ্যমে আসলে এটাকে ব্যাখ্যা করতে পারি না আমরা ভৌত পরিবর্তন, যেটা আমি অলরেডি বলে দিছি। ওকে, তো এই যে শুধু তার বাহ্যিক পরিবর্তন ঘটে তাকে আমরা ভৌত পরিবর্তন বলি। একখণ্ড কঠিন বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে সেটা ধীরে ধীরে তাপ গ্রহণ করে কি হবে, পানিতে পরিণত হবে, এবং তার তাপমাত্রা বাড়াতে বাড়াতে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পার করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, জলীয় বাষ্পে পরিণত হবে। এখানে কঠিন যে বরফটা ছিল আমাদের, পানি এবং জলীয় বাষ্প, এই তিনটি পদার্থের আণবিক সংকেত কিন্তু পানি, যেটার কথা আমি তোমাকে বলছি। তুমি যখন বরফের সংকেত বলবা তখন সেটাকে সলিড বলতে পারো, তাহলে সেটা বরফ বুঝাবে। তুমি যদি H2L লিকুইড বলো তাহলে সেটাকে কি বুঝাবে বলো তো, পানি বুঝাবে। আর H2O ভ্যাপ বলো তাহলে সেটা বুঝাবে হচ্ছে জলীয় বাষ্প, ভ্যাপার। H2SG দিয়েও প্রকাশ করতে পারো, মানে গ্যাস বুঝাচ্ছে, একই। আচ্ছা, তরল পানি এবং কঠিন বরফ, গ্যাসীয় জলীয় বাষ্প, তিনটিরই অণুতে দুটি করে হাইড্রোজেন ও একটি করে, ওই যেটা বললাম যে আমাদের অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধনটা, সেটা তো ওখানে ওটাই আছে। এটা কি কোনো পরিবর্তন ঘটছে? ঘটে নাই। তার মানে এই ধরনের পরিবর্তনটা কি, ভৌত পরিবর্তন। ওকে, কাজেই তিন পদার্থ তিনটি একই, শুধু এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে। পানি তরল, আর জলীয় বাষ্প হচ্ছে গ্যাস, আর কঠিন হচ্ছে বরফ। এই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলবো। ডান। ভৌত পরিবর্তন সম্পর্কে আমাদের আর এক্সট্রা ওরকম কোনো কিছু জানার দরকার নেই। ডান। কিন্তু এরপরে আসো যদি আমরা রাসায়নিক পরিবর্তনটা বুঝি, যেটার কথা বললাম, তাহলে রাসায়নিক পরিবর্তনে কি ঘটবে, মৌলের মানে একটা যে পদার্থ, এই পদার্থের মধ্যে যে মৌলগুলো দিয়ে পদার্থটা তৈরি, সে মৌলের বন্ধনের মধ্যেই পরিবর্তন ঘটে যাবে। সে মৌলের বন্ধন বা বিন্যাসের মধ্যে যদি পরিবর্তন ঘটে যায় তাহলে সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। যদি আমি তোমাকে দেখাই, তাহলে দেখো কখনো কখনো দেখা যায় কোনো একটা পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপ পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে পরিণত হয়। সম্পূর্ণ ভিন্নধর্মী, ওর এক ধরনের ধর্ম ছিল, ওর ধর্ম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্নধর্মী। এই ধরনের পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস বলে, মানে তার ধর্মটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যে চেঞ্জের ফলে বা পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী, ধর্মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্নধর্মী রাসায়নিক পদার্থে পরিণত হয়, তাকে বলতেছি আমরা কেমিক্যাল চেঞ্জ। মানে কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে আমাদের রাসায়নিক পরিবর্তন, ওটাই কেমিক্যাল চেঞ্জেস, আর আগেরটা ছিল ফিজিক্যাল চেঞ্জেস। সো রাসায়নিক পরিবর্তনে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তার অণুতে অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকেই আসে, নতুনভাবে কখনোই আসতে পারে না। ঠিক আছে, ধরে নাও আমি তোমাকে বলি, ধরো ওই যে বিক্রিয়াটা আমি দেখালাম, ধরো কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটা করে তুমি যে দেখাচ্ছ হচ্ছে যে আমাদের পানি তৈরি হচ্ছে, ভাইয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে প্লাস পানি তৈরি হচ্ছে। এখানে তুমি হুট করে ক্লোরিন নিয়ে আসতে পারো না, ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। ক্লোরিন গ্যাস কই থেকে তৈরি হবে? বাম দিকে কোথাও বা বিক্রিয়ক হিসেবে কোথাও ক্লোরিন আছে? নাই। এটা হুট করে কখনোই এরকম জিনিস নিয়ে আসতে পারো না। তাই আমরা যে সবসময় জানি না, আমরা তো মিথেন থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা তো আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, অথবা হচ্ছে ধরো আমরা পড়ে 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 শিখলাম এটাকে, যে হ্যাঁ এখান থেকে এটাই তৈরি হবে। কথা হইলো যে অন্য কিছু তো হইতে পারো, কার্বন মনোঅক্সাইডও তো হইতে পারতো, এবং কার্বন মনোঅক্সাইড হওয়া কি অসম্ভব? অসম্ভব কিন্তু না, সম্ভব। যদি মানে আসলে সম্পূর্ণ দহন না ঘটে তাহলে কিন্তু কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। শুধু কার্বনও তো তৈরি হইতে পারতো না? ধরো আমার কথা শোনো বা বোঝো, হইতে তো পারতো, কিন্তু তাই বলে কি তুমি এখানে এরকম বানাতে পারবা যে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে? নিশ্চয়ই না।
ক্লোরিন কই? ক্লোরিনের উপস্থিতি আছে কোনো? নিশ্চয়ই না। সো তাহলে এখানে যে মৌলগুলো রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ডান দিকে আমার যে যৌগই তৈরি হোক না কেন সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া অন্য কেউ তৈরি হতে পারে না বা অন্য কেউ থাকতে পারে না। এটা তো আমরা বুঝি অন্তত, এটার কথাই এখানে বলা হচ্ছে, বাম দিকের পদার্থ থেকেই আসে। পূর্বের অণুর মধ্যে বন্ধন সমূহের ভাঙনের মাধ্যমে বিচ্ছিন্ন আয়ন বা পরমাণু সৃষ্টি হয়, পরবর্তীকালে আয়ন বা পরমাণুগুলোর মধ্যে নতুন বন্ধন তৈরি হয়ে নতুন অণু সৃষ্টি হয়। এটাই হইল। কি জন্য হচ্ছে? তাপের মাধ্যমে হইতে পারে, বিক্রিয়ার মাধ্যমে হইতে পারে, বিক্রিয়াজনিত হইতে পারে। আচ্ছা, অর্থাৎ এক কথায় পুরাতন বন্ধনের ভাঙন এবং নতুন বন্ধনের গঠনই মূলত রাসায়নিক পরিবর্তন। পুরাতন বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে তার রাসায়নিক পরিবর্তন। আর ওই রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়াগুলাই হচ্ছে যে আমরা দেখি, ভৌত পরিবর্তনের কিন্তু কোনো বিক্রিয়া আমরা সাধারণত দেখি না। আচ্ছা, ওকে, রাসায়নিক পরিবর্তন। আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি যেমন হচ্ছে মিথেন, যেটার কথা আমি বললাম, এটা খুবই মানে প্রচলিত একটা উদাহরণ। অক্সিজেনে পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প তৈরি হয় এবং তাপ শক্তি উৎপন্ন হয়। এই ধরনের পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। ওকে, এই যে মিথেন, কার্বন ডাই অক্সাইডে পোড়ালাম আমরা, কার্বন ডাই অক্সাইড মানে অক্সিজেন দিয়ে পোড়ালাম, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হলো। এই ধরনের পরিবর্তনটাকে আমরা কি বলতেছি? রাসায়নিক পরিবর্তন বলতেছি। একই রকম ভাবে ক্যালসিয়াম কার্বনেট সেটাকে আমরা কি বলি আসলে ভাই? চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি হিট দাও, হ্যাঁ, জাস্ট আচ্ছা, হিট দিলে তো এক ধরনের পরিবর্তন ঘটবে, হিটটা বাদ দাও। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি তুমি HCl এর বিক্রিয়া করাও, HCl মানে কি? ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে ধাতব কার্বনেটগুলো তো আসলে ক্ষারীয় হয়। HCl কি আমাদের খনিজ অ্যাসিড বা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করতেছে। তাহলে এই জিনিসটা কি তৈরি হবে বলো তো? আমাদের সুন্দর মতন তৈরি করে দিবে না? কি বলে, লবণ আর পানি তৈরি করে দিবে না? লবণ পানি তো তৈরি করবেই। কি এটা? প্রশমন বিক্রিয়া দেওয়ার মাধ্যমে। ঠিক একই সাথে কার্বনেটের বিক্রিয়া করলে কি একটা কার্বন ডাই অক্সাইডের তৈরি হয়। সো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ভাইয়া পানি প্লাস সাথে কি হবে বলো তো? এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড, এই যে হয়ে গেল। এই তিনটা জিনিস আমাদের তৈরি হবে এখানে। তাহলে দেখো এখানে আসলে ক্যালসিয়ামের সাথে কে ছিল? কার্বন ছিল, অক্সিজেন ছিল। এখানে আছে, এখানে ক্যালসিয়ামের সাথে কে আছে? ক্লোরিন আছে। তাহলে এখানে ক্যালসিয়াম আর কার্বন আর ওই যে অক্সিজেনের বন্ধন ভেঙেই নিশ্চয়ই হচ্ছে যে আমাদের ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বন্ধনটা যুক্ত হয়েছে। তাহলে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই পুরাতন বন্ধনের ভাঙন আর নতুন বন্ধনের মানে তৈরি হয়, নতুন বন্ধনের সংযোগের মাধ্যমে আসলে রাসায়নিক পরিবর্তনগুলো ঘটতেছে। এবং এটা আসলে কি একটা লবণ, এটা আসলে কি একটা লবণ না, আর এটা কি আমাদের পানি, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই পরিবর্তনটা তাহলে আমরা কি বলবো? অবশ্যই আমাদের রাসায়নিক পরিবর্তন বলবো। ডান, এটাই এখানে দেওয়া। ঠিক আছে, ওকে। এবার আমরা যাব হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। এবং এইখানে আসলে পরিবর্তনগুলো কেমন হবে বলো তো? অবশ্যই রাসায়নিক পরিবর্তনগুলাই হবে। ভৌত পরিবর্তন দিয়ে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয় না, বুঝছো? রাসায়নিক পরিবর্তনই হবে, রাসায়নিক পরিবর্তনই হবে। ক্লিয়ার? আচ্ছা, সো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ বেশ কয়েকটা ভিত্তির উপর করে ভাগ করা হয় রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগকে। এই ভিত্তিগুলো কি কি? আমরা যেমন এখন দুইটা কভার করব। একটা হচ্ছে তোমার আমাদের দিকমুখিতার উপর ভিত্তি করে, যেটা হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়াকে নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ ভাগ করা যায়। এটা তোমাকে ডিরেক্ট দিয়ে দিবে এরকম ভাবে। এখানে জাস্ট একটা দিল, যেমন রাসায়নিক বিক্রিয়ার দিক, এই দিকের উপর ভিত্তি করে দেখো 7.2.1, এটা দিকের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে তোমার মানে এটা কি এরকম, একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে সামনে, একটা হচ্ছে পিছনে। না, দিকের উপর ভিত্তি করে যে দুই প্রকার, সেই দুই প্রকারটা একটা হলো একমুখী মানে এটা কেবল বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হতে পারে না। আর আরেকটা যেটা দুই প্রকারের, আরেকটা যেটা সেটা হচ্ছে উভমুখী, সামনেও যেতে পারে, পেছনেও আসতে পারে। উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। ঠিক একই রকম আরেকটা প্রকার হচ্ছে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে এই বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা। একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আমরা এই 4 টাইপের বিক্রিয়া এখন কভার করব। তারপরে পার্ট 2 এর মধ্যে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে দুই ধরনের হতে পারে। এক ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, সেটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলবো, ঠিক আছে। আর আরেক ধরনের হচ্ছে ইলেকট্রনের মানে স্থানান্তর হয় না, সেটাকে আমরা নন রিডক্স বিক্রিয়া বলবো। সো ওই রিডক্স বিক্রিয়ার মধ্যে বিস্তর পড়াশোনা আছে, নন রিডক্স বিক্রিয়ার মধ্যেও মোটামুটিভাবে বিস্তর পড়াশোনা আছে। তারপরে কিছু স্পেশাল টাইপের বিক্রিয়া আছে, সেটা দেখবো। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে অনেক কিছু আসলে কভার করা হয়ে যাবে। তারপরে আমরা একেবারে আমাদের ডে টু ডে লাইফে অথবা হচ্ছে আমাদের মানে সাধারণভাবে সংগঠিত বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে আমাদের প্রত্যেক জীবনে, সেই ধরনের বিক্রিয়াগুলোকে দেখবো। তাহলে আশা করি আমরা আমাদের মানে রাসায়নিক বিক্রিয়ার কন্টেন্টগুলোকে কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে শেষে যে লাসা তেলের নীতি করলে আমাদের চ্যাপ্টারটাই শেষ। বোঝা গেছে? সো যাই হোক, এই যে দেখো রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমি একমুখী বিক্রিয়ার কথা বললাম আর উভমুখী বিক্রিয়ার কথা বললাম। এরপরে আমরা হচ্ছে তাপের উপর ভিত্তি করে যাব। তো আগে চলো একমুখী আর উভমুখী বিক্রিয়ার এই কনসেপ্টটা ভালো করে বুঝি বা দেখে নিই। ধরো আমি তোমাকে হচ্ছে এখন পর্যন্ত যে বিক্রিয়াটা একটা বিক্রিয়া দেখাইছিলাম না, এই যে ধরো হচ্ছে মিথেন
এর সাথে আমরা অক্সিজেন বিক্রিয়া করাচ্ছি, দিয়ে কি তৈরি করতেছে আমাদের মিথেন অক্সিজেন বিক্রিয়া করে আমাকে তৈরি করে দিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। এটা কি এরকম যে কার্বন ডাইঅক্সাইড মানে এই বিক্রিয়াটাতে এই যে কার্বন ডাইঅক্সাইডের পানি সেটাকে ব্যবহার করলে আসলে মিথেন আর অক্সিজেন তৈরি হবে? এরকম হয় না। এই স্পেসিফিক বিক্রিয়াটার জন্য এরকম হয় না, বাট হইতেও তো পারতো, বা কেন হয় না? এই যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। আবার ধরো আমি ঠিক আরেক রকম আরেকটা বিক্রিয়া তোমাকে দেখাই, যেমন ধরে নাও ভাই আমি বলতেছি যে ভাইয়া আমাদের হচ্ছে H2 প্লাস I2, H2 মানে কি হাইড্রোজেন, I2 মানে কি আয়োডিন, এরা দুইজন বিক্রিয়া করে তোমাকে তৈরি করে দেয় হচ্ছে HI। কি তৈরি করে দেয় বললাম? আমি তোমাকে বললাম যে HI তৈরি করে দেয়, 2HI, হাইড্রোজেন আয়োডাইড। কি তৈরি করে দেয় দেখো? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে দেয়। সো তাহলে তুমি তখন চিন্তা করতে পারো যে ভাইয়া এই বিক্রিয়াটা তাহলে কি H2 আর I2 বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে এটাকে কি বলবো, এদিক দিয়ে যদি বিক্রিয়াটা ঘটে তাহলে ভেঙে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডাইন গ্যাস তৈরি করতে পারে। সো তাহলে এই যে এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি আমাদের একমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলতেছি আমরা আমাদের উভমুখী বিক্রিয়া। এখন এটা কেন উভমুখী হইল না, ওটা কেন একমুখী হইল না, বা এটা কি একমুখী হইতে পারে? বিস্তর কোশ্চেন আসতে পারে, কোনো সমস্যা নাই। চলো আমরা এক এক করে আসলে কোশ্চেনগুলোকে সলভ করে ফেলি, এক এক করে এটার কনসেপ্টটা বুঝে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি চিন্তা করো যে একমুখী বিক্রিয়ার কথা আমি বলতেছি, একমুখী তার মানে বিক্রিয়াটা কেবল বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতে পারে। এই বিক্রিয়ার কনসেপ্টে বিক্রিয়ককে আর উৎপাদকে বলো তো? অবশ্যই এরকম না, এটা হচ্ছে আমাদের ভাই বিক্রিয়ক, অবশ্যই এরকম না, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর এটা হচ্ছে আমাদের কি আসলে উৎপাদ। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি এটাকে তুমি বিক্রিয়ক আর এটাকে উৎপাদ বলতে পারো? না। এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ক এবং উৎপাদ ফিক্সড, এবং বিক্রিয়ক বিক্রিয়া করে জাস্ট উৎপাদ তৈরি করবে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে একমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কেমনে জানবো যে এই বিক্রিয়াটা একমুখী হবে না উভমুখী হবে? এটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স ফার্স্ট অফ অল, এছাড়াও আরো কিছু উপায় আছে, বেশ কিছু উপায় আছে, প্লাস আমি আবার তোমাকে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার মধ্যে একটা সম্পর্কের কথাও বলে দিব, ঠিক আছে? সো চিন্তা করো না, ইনশাল্লাহ তুমি হচ্ছে যে সলভ করতে পারবা। সো আস্থা রাখো বা ভরসা রাখো, আমি ধীরে ধীরে যাচ্ছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলবা? এই বিক্রিয়াটাতে আসলে দুই ধরনের বিক্রিয়া ঘটতেছে, মানে যখন তুমি চিন্তা করতেছো যে হাইড্রোজেন আর আয়োডাইডকে বাম দিকে রেখে হাইড্রোজেন আয়োডাইডটাকে ডান দিকে রাখছো, তখন ধর এখানে দুইটা যে বিক্রিয়া ঘটতেছে, একটা হচ্ছে সম্মুখমুখী, এখানে বিক্রিয়া ঘটতেছে দুইটা, একটা হচ্ছে সম্মুখমুখী, হ্যাঁ, আর একটা হচ্ছে ভাই পশ্চাৎমুখী। সম্মুখমুখী বিক্রিয়া কোনটা ঘটতেছে আসলে? সম্মুখমুখী বিক্রিয়া ঘটতেছে আসলে ভাই এই যে দেখো, হাইড্রোজেন প্লাস আয়োডিন দিয়ে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, মানে উল্টাটা আসলে, হাইড্রোজেন তৈরি করতেছে গ্যাস প্লাস হচ্ছে আয়োডিন গ্যাস তৈরি করতেছে, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন কথাটা হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়ার মানে কি, যেটা আমি লিখছি এক্স্যাক্টলি এইটাই, মানে আমি যদি এটাকে একমুখী বিক্রিয়া হতাম তাহলে এক্স্যাক্টলি যেটা ঘটছিল সেটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এবং আমরা যখন বিক্রিয়াটাকে দেখবো তখন আমরা সম্মুখমুখী বিক্রিয়াটাকে নিয়েই বেশি হচ্ছে যে আলোচনা করি বা চিন্তা করি। সম্মুখমুখী বিক্রিয়াতে দেখো তো, সম্মুখমুখী বিক্রিয়ার সাপেক্ষে মানে যেটা আমরা ধরে নিলাম ফরওয়ার্ড রিয়াকশন এফ, ফরওয়ার্ড রিয়াকশনে আমাদের বিক্রিয়ককে বলো তো, এইটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটুকু হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট, আর প্রোডাক্টকে বলো তো ভাই, এটুকু হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড রিয়াকশন, এফ ফরওয়ার্ড রিয়াকশন, বুঝছো? সম্মুখমুখী বিক্রিয়া। আমি যদি এটাকেই বলি উল্টা করে ব্যাকওয়ার্ড রিয়াকশন, আমি যদি এটাকে বি বলতাম ভাই ব্যাকওয়ার্ড রিয়াকশনে এটুকুই কি আমাদের বলো তো রিয়াক্ট্যান্ট না? এই হয়তো আমাদের বিক্রিয়ক, আর উৎপাদকে বা প্রোডাক্টকে এরা আমাদের প্রোডাক্ট হইতো না, এরা হয়তো আমাদের প্রোডাক্ট। এই জিনিসটা যেন আমরা বুঝি, এই জিনিসটা আমরা যেন ধরতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? এটা সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। পশ্চাৎমুখী বিক্রিয়া কোনটা? এটার এই উভমুখী বিক্রিয়াটা। পশ্চাৎমুখী বিক্রিয়া কোনটা? এই যে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস তৈরি করছে সেটা। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য আমাদের এখানে বিক্রিয়ককে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস, উৎপাদকে হাইড্রোজেন আয়োডাইড। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে হাইড্রোজেন আয়োডাইড, উৎপাদকে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস। বোঝা যাচ্ছে? এতটুকু বুঝে দাও, তারপরে আমি হচ্ছে যে ধীরে ধীরে এখন হচ্ছে তোমাকে এটার ভিতরে ঢুকাই দিতেছি, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা যেরকম ভাবে এখন বললাম তুমি খালি হচ্ছে দেখবা যে সুন্দর মতন সেটার খালি পাচ্ছ,
কি বলে যে অ্যাপ্লিকেশন পাচ্ছ। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যেটা সম্মুখমুখী বিক্রিয়া সেটাকে আমরা বলবো ইররিভার্সেবল রিঅ্যাকশন, মানে সেটা রিভার্সলি আসলে হয় না, শুধুমাত্র সামনের দিকে যাবে, রিভার্স হয় না সেটা। আর যেটা রিভার্সেবল রিঅ্যাকশন সেটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী মানে সরি কি উভমুখী বিক্রিয়া, সেটাকে আমরা বলবো রিভার্সেবল রিঅ্যাকশন। ওকে, ইংরেজিটাও হচ্ছে জেনে রাখাটা জরুরি, তাহলে তোমার জন্য উপকার হবে এখান থেকে। আচ্ছা, তো এরপরে যদি দেখো সেটা হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়ার মানে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? একমুখী বিক্রিয়া। মানে কেবলমাত্র বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, এই যে বিক্রিয়ক এখান থেকে কেবলমাত্র উৎপাদে যাবে, উৎপাদ, বাট এটা কখনো বিপরীতমুখীভাবে আসতে পারবে না। এই যে উৎপাদ থেকে কখনো বিক্রিয়কে আসতে পারবে না, কেবলমাত্র বিক্রিয়ক থেকে কোথায় যাবে বলো? উৎপাদে যাবে। যদি এরকম ভাবে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এটা কি একমুখী বিক্রিয়া। যেমন এই যে এখানে একটা বিক্রিয়া দেখানো আছে, সেটা আমি যাচ্ছি। একমুখী বিক্রিয়ার একটা স্পেশাল বৈশিষ্ট্যই হচ্ছে এখানে শুধুমাত্র একদিকে আমরা তীর চিহ্ন বা ডিরেকশন দেখাই, একদিকে। এবার তুমি একটা জিনিস আমাকে বলো, আমি তোমাকে কিন্তু নিজেই পড়াইছি যে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করতে পারতাম, সমান চিহ্ন ব্যবহার করতে পারতাম না। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি একটা দেখলাম, আমরা দুই দিকে দুইটা অর্ধতীর দিচ্ছি। আমি যখন ধরো বোর্ডের সাহায্য দিয়ে লিখছিলাম তখন ওখানে আমি আসলে অর্ধতীর দিতে পারিনি, আমি ডাবল তীরই দিচ্ছিলাম। বাট হোয়াট এভার, তোমাকে আসলে সব থেকে বেটার হয় হচ্ছে অর্ধতীর দিলে, অর্ধতীর দিলে। তো আমরা সমান লিখতাম হচ্ছে কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে? একমুখী না উভমুখী? কোনোটাই না। তুমি জানতাই না তখন আসলে এটা একমুখী বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া। তুমি কি করতে বলো তো? তুমি হচ্ছে যেখানে বিক্রিয়াটা ব্যালেন্সড বা সমতা হয়ে যেত সেখানে তুমি আসলে সমান চিহ্নটা লিখতা। মনে আছে রে, না খেয়ে ফেলছিস? আর যেখানে হচ্ছে তীর চিহ্ন দিতাম এখানে বিক্রিয়াটা সমতা হইতেও পারতো, নাও হইতে পারতো। না সমান করেও আমরা হচ্ছে চাইলে একমুখী একটা ডিরেকশন দিয়ে কি বানিয়ে ফেলতে পারতাম, একমুখী একটা ডিরেকশন দিয়ে আমরা কেবল বিক্রিয়া লিখে দিতে পারতাম, ঠিক আছে, একমুখী তীর দিয়ে। আর উভমুখী অর্ধতীর ব্যবহার করবো আমরা কোথায়? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি মনে রাখলা। ওকে, সো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে আসতে পারে না, সেই ধরনের বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া বলবো। এর একটা কমনেস্ট উদাহরণ হচ্ছে ভাই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও, দেখো এই যে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি আসলে হিট দাও, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে তোমার আসলে চুন, এটাকে জাস্ট যদি একটু হিট দেওয়া যায় তাহলে এটা দুইটা জিনিসে পরিণত হয়ে যায়। হিট দাও তাহলে এটা পরিণত হবে কি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিসে পরিণত হয়ে যাবে। বুঝছো? এই যে এই দুইটা জিনিসে পরিণত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো দুইটা জিনিসে পরিণত হচ্ছে। তো এই বিক্রিয়াটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, কিন্তু এই বিক্রিয়া যেটা আমি দেখাইছি বা ইলাস্ট্রেট করছি সেই অনুযায়ী কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারে না, রিভার্সিলে আসতে পারে না, ঠিক আছে, বাট সামনের দিকে যেতে পারে। এই বিক্রিয়ককে ক্যালসিয়াম কার্বনেট, উৎপাদকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এরা হচ্ছে উৎপাদ। ক্লিয়ার? এই বিক্রিয়াটার কথাই বলা হচ্ছে। দেখো এই পাত্র থেকে অবস্থায় কঠিন চুন পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না, সুতরাং এটি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে আমরা জাস্ট একদিকমুখী তীর চিহ্ন ব্যবহার করি, ডান দিকমুখী তীর চিহ্ন ব্যবহার করছি। এই যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে না, এই যেটা তো আসলে গ্যাস, এই গ্যাসটা আসলে উড়ে যায় বিক্রিয়া পাত্র থেকে, ঠিক আছে। ওকে, এই কথা বলা হলো, এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। এবার যদি তুমি উভমুখী বিক্রিয়ার কথা শোনো, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারে এবং একই রকম ভাবে আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, এই ধরনের বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলবো। বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, একই সাথে উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে, মানে সম্মুখ মুখেও ঘটতে পারে, পশ্চাৎ মুখেও ঘটতে পারে। তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা রিভার্সিবল বিক্রিয়া বলবো, অথবা কি বলবো? রিভার্সিবল বিক্রিয়া বলবো, অথবা সেটাকে আমরা বলবো হচ্ছে যে উভমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন সাইনটা ব্যবহার করি? ডাবল অর্ধ তীর ব্যবহার করব। এই যে দেখো, উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ পরিণত হওয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে, এবং বিক্রিয়ক মানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়ার যে বিক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে বিপরীতমুখী দুটি তীর চিহ্ন ব্যবহার করা হয়, সমীকরণ উপস্থাপন করা হয়, যেটা বললাম তুমি। যেমন এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে একটা বিক্রিয়া দিয়ে রাখছে। এই বিক্রিয়াটা তুমি জৈব রসায়ন পড়ে থাকলে, জীবাশ্ম যে খনিজ চ্যাপ্টারটা আছে 11 নম্বর চ্যাপ্টার পড়ে থাকলে আরামসে বুঝবা, আমি পড়াইছি এটা যেহেতু। দেখো ইথাইল ইথানয়েড এস্টার এবং পানি উৎপন্ন করে, অপরদিকে উৎপন্ন ইথাইল ইথানয়েড এস্টার এবং পানি বিক্রিয়া করে এগেন অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড তৈরি করতে পারে। এই বিক্রিয়াটা দেখানো হয়েছে। ওকে, আচ্ছা আমি বিক্রিয়ার উদাহরণটা দিয়ে দিই, তারপরে তোমার মধ্যে সম্পর্কটা প্রতিস্থাপন করবো। এই যে ধরো এই বিক্রিয়াটা যদি আমি তোমাকে একটু দেখাই, CH3CH2OH, হ্যাঁ এটা হচ্ছে ইথানলের সাথে ইথানোয়িক অ্যাসিড, দেখো HOOCCH3, এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড আমি লিখলাম।
উল্টা করে লিখছি, ঠিক আছে? কেন? কারণ অ্যাসিড আসলে কি দিবে বলো তো? হাইড্রোজেন দিবে আর এ দিবে হাইড্রোক্সিল। এই দুইজন মিলে তোমাকে তৈরি করে দেয় আসলে কি জানো? এই দুইজন মিলে তোমাকে তৈরি করে দেয় হচ্ছে ভাই পানি। দেখো হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন দিয়ে তৈরি করবে কি? পানি না অবশ্যই। তাহলে একটা জিনিস যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, তারপরে এই যে ধরো CH2, হ্যাঁ, তারপরে এখানে কি থাকবে আর OOC CH3 এরকম থাকে না? এটাকেই বলতেছি আমরা ইথাইল ইথানয়েড এস্টার, হ্যাঁ, অ্যালকাইল অ্যালকানয়েড বা ইথাইল ইথানয়েড প্লাস হচ্ছে আমাদের পানি। সো ইথাইল ইথানয়েল এস্টার পানির সাথে বিক্রিয়া করে এই দুটাও তৈরি করতে পারে, যেটা এই বিক্রিয়ার আলোকে পশ্চাৎমুখী বিক্রিয়া বোঝাচ্ছে। আর এখানে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল ইথানয়েড এস্টার এবং পানি তৈরি করছে, যেটা এই বিক্রিয়ার আলোকে সম্মুখমুখী বিক্রিয়া বোঝাচ্ছে। এটা অবশ্যই HCl অ্যাসিড বা একটা খনিজ অ্যাসিডের উপস্থিতিতে ঘটাতে হয়, তাহলে বিক্রিয়াটা সুন্দর মতন ঘটে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইবার আর মানে হচ্ছে যে অপেক্ষা করতে পারছি না, এবার সুন্দর মতন আমি তোমাকে উভমুখী বিক্রিয়া আর একমুখী বিক্রিয়ার মধ্যেকার একটা সম্পর্কের কথা বলি। প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে, এটা খুব ভালো মতন লেখো, মনে রাখো বা বুঝো। প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে এটা কিন্তু আমার একবার মানে স্কুলের পরীক্ষাতে আসছিল, যেটা আমি ভুল করছিলাম, যেটা ভুল করার পর থেকে এটা আমার খুব ভালো মতন মনে থাকে আসলে। সো প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে সকল একমুখী বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করতে পারে। সকল একমুখী বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করতে পারে। উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করে, মনে থাকবে এটা। মানে সকল একমুখী বিক্রিয়ায় প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে, ওটার উপরে বেশ কিছু কন্ডিশন তুমি যদি আসলে ইমপ্লাই করতে পারো, তাহলে সেটা আসলে কি হিসেবে কাজ করবে? উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটের যে উদাহরণটা দিয়েছিলাম, এটা যদি তুমি খোলা পাত্রে করো তাহলে তো কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাচ্ছে, ভালো করে বুঝো। তুমি যদি এটা বদ্ধ পাত্রে করতে পারো তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আর উঠতে পারবে না, তাহলে সেটা আবার উভমুখী বিক্রিয়া হিসেবে থাকতে পারে। দেখো আমি যদি এটা খোলা পাত্রে লিখি, তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে এরকম। দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা হিট দিচ্ছি, ধরে নাও হিট দিচ্ছি ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা হিট দিচ্ছি, তাহলে এখানে তৈরি করবে কি আমাদের? ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এটা খোলা পাত্রে। এটা ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমরা এমন লিখি তাহলে কিন্তু বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটাই, দেখো আমার খালি এখানে শর্তটা কি, এটা আমাকে বদ্ধ পাত্রে হয়তো লাগবে, এটাই হচ্ছে আমাদের শর্ত। এই বদ্ধ পাত্রের শর্তটা লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা হিট দেই তাহলে এখানে থাকবে হচ্ছে ভাই আমাদের, এটা আমরা সরাই দিই এখান থেকে, আসলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, সেম জিনিসটাই আসবে, বাট এখানে আমরা হচ্ছে আসলে এরকমভাবে সেটাকে লিখতে পারি। এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, দ্যাটস ওয়াই এটাকে এরকমভাবে লিখতে পারি। বদ্ধপাত্রে এটা উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করে। তাহলে এখানে আমার শর্তটা কি হচ্ছে? বদ্ধপাত্র। এই ঠিক আছে, এরকম আরো বেশ কিছু একমুখী এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণ আছে। যেমন এখানে দিচ্ছে হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে, যেটা আমি তোমাকে অলরেডি দেখাইছি, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। আবার হাইড্রোজেন আয়োডাইড যেটা তৈরি হলো এটা বিয়োজিত হতে পারে, দিয়ে তৈরি করতে পারে এমন। এই যে এবং এখানে হচ্ছে এটা আসলে উপযুক্ত শর্তে সকল বিক্রিয়ায় উভমুখী, মানে সকল বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া উপযুক্ত শর্ত আরোপ করলে, মানে যেটা তুমি কোনো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছো, ওই উৎপাদ থেকে আসলে বিক্রিয়ক তৈরি হবে কিন্তু উপযুক্ত শর্তে। আচ্ছা, কিছু বিক্রিয়ার বেলায় সম্মুখমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার পরিমাণ এত কম থাকে যে বিক্রিয়াকে একমুখী বলে মনে হয়। এটাও একটা কথা, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটার মধ্যে যদি হিউজ ডিফারেন্স থাকে, সম্মুখমুখী বিক্রিয়ার হারটাই যদি হচ্ছে যে বেশি হয়, অনেক বেশি হয়, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি অনেক কম হয়, তাহলে এটা মনেই হবে যে এটা বোধহয় একমুখী বিক্রিয়া ঘটতেছে খালি। ওকে, এই কথা। এরকম আর কিছু যদি বিক্রিয়া তুমি দেখে নাও, ধরো আমি তোমাকে আর কিছু উভমুখী বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিই, জাস্ট তোমার সুবিধা হবে। তাহলে দেখো না, PCl3 প্লাস Cl2 দিয়ে তৈরি করতেছে তোমার PCl5, হ্যাঁ, তারপরে হচ্ছে N2 প্লাস O2 দিয়ে তৈরি করতেছে তোমার হচ্ছে 2NO। ওকে, এই যে বিক্রিয়াগুলো দেখতেছো এগুলো সবগুলোই কিন্তু কি ভাই? উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। আবার ঠিক একই রকমভাবে আমি যদি এই বিক্রিয়াটা, তো তোমরা সবাই হচ্ছে যে খুবই জানো, খুবই ফেমাস একটা বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে তৈরি করতেছে কি? অ্যামোনিয়া। এবং উভমুখী বিক্রিয়া লিখতে গেলে অবভিয়াসলি তোমাকে ফার্স্ট অফ অল বিক্রিয়াটাকে সমতা করতেই হবে, মানে করাটাই হচ্ছে সব থেকে বেটার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের বিক্রিয়ার
রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, তাপের পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াটা কিরকম ভাবে ঘটতেছে সেটা দেখতে। ঠিক আছে, তাপের পরিবর্তন দিয়ে আমরা যে দুই প্রকারটা পাইছিলাম সেটার কথা বললাম, একটা হচ্ছে ভাই আমাদের তাপ হারি বিক্রিয়া, আর একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদী বিক্রিয়া, ওকে, খুব সহজ। চলো আমরা হচ্ছে যে এই জিনিসটা দেখা শুরু করি। আচ্ছা, যেটা বললাম একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া দেখতে হবে আমাদের, আর একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আমাদেরকে দেখতে হবে। চলো আমরা যদি একটু খালি বিশ্লেষণ করে চিন্তা করি তাহলেই কিন্তু জিনিসটা খুব সহজ। একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হচ্ছে তখন বিক্রিয়ক থাকতেছে এবং উৎপাদ থাকতেছে, দুইটা বেসিক জিনিস থাকতেছে। সো এই যে বিক্রিয়ক এবং উৎপাদের তাপ শক্তির তারতম্যের কারণেই কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী হবে, কোনো একটা বিক্রিয়া তাপ হারি হবে, এই কথা। আসলে একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটতেছে তখন আসলে কি ঘটতেছে ভাই বলো তো? ঘটতেছে এই জিনিসটাই যে আমার বিক্রিয়ক অণু মধ্যে বন্ধন ভাঙতেছে এবং ওই বন্ধনটা আবার রিঅ্যারেঞ্জ হয়ে উৎপাদনের মধ্যে বন্ধন তৈরি হচ্ছে। ব্যাপারটা এরকম। বিক্রিয়কের একটা শক্তি আছে, উৎপাদের একটা শক্তি আছে, এবং এই দুইটার মধ্যেকার ডিফারেন্সটাই হচ্ছে আমাদের ওই বিক্রিয়ার তাপ, বিক্রিয়া তাপ। ঠিক আছে, ওই বিক্রিয়া তাপের মানের উপর ভিত্তি করে আমরা সেটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া সেটা নিয়ে কথা বলতে পারি। তাপ হারি বিক্রিয়া সেটাকে আমরা বলি আসলে এন্ডোথার্মিক, এটার ইংরেজি নামগুলো আসলে জেনে রাখবা। এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাপ উৎপাদী বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। একটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর একটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে তাপ উৎপাদী, এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ওকে, তো আমি যদি তোমাকে এর আগে একটা ডেমনস্ট্রেশন করে দেখাই, ধরে নাও N2 + 3H2 এই একটা বিক্রিয়া ঘটতেছে, এরা বিক্রিয়া করে তৈরি করতেছে হচ্ছে ভাই আমাদের অ্যামোনিয়া 2NH3। এখানে এই বিক্রিয়ার তাপ শক্তিটা আসলে দেখো ভালো করে বুঝো একটা জিনিস। ধরে নাও নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যেটা তাপ শক্তি, সেম পরিমাণ তাপ শক্তি যদি অ্যামোনিয়ার মধ্যে হয় তাহলে এখানে আসলে কোনো তাপের পরিবর্তন ঘটে না। কিন্তু এটা কখনোই এরকম হয় না, দেখা যায় তারতম্য কিছুটা থাকেই। এই জন্য ডেল এইচ এর মানটা কখনোই 0 হয় না। ডেল এইচ এর একটা ভ্যালু পাওয়া যায়, পজিটিভ হোক নেগেটিভ হোক একটা না একটা ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, ডেল এইচ এর মান 0 হয়ে গেলে আসলে দেখা যেত যে মানে কোনো বিশৃঙ্খলা নাই, সব জায়গাতেই শুধু শান্তি আর শান্তি, এমনই অবস্থা হইতো, বাট এরকমটা হয় না। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে ধরো বিক্রিয়কের শক্তি, হ্যাঁ বিক্রিয়কের শক্তি, আর এটা অ্যামোনিয়াটা হচ্ছে কি আমাদের উৎপাদের শক্তি। এটা যখন সম্মুখমুখী বিক্রিয়ার কথা চিন্তা করতেছি আমরা, উৎপাদের শক্তি। ঠিক আছে, আচ্ছা, সো তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো না বিক্রিয়কের শক্তিটা হচ্ছে বেশি, উৎপাদের শক্তিটা হচ্ছে কম, এখান থেকে এখানে পরিণত হলো। তুমি তো জানো শক্তির নিত্যতা আছে, শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, এমন না? ধরে নাও এদের নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে শক্তির পরিমাণটা বেশি, অ্যামোনিয়া তৈরি হতে এত বেশি শক্তি লাগে না, তাহলে ওখানে কিছু সংখ্যক শক্তি লাগলো, বাকি শক্তিটুকু কি পাবে? পরিবেশ পাবে বা তুমি পাবা। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে বিক্রিয়া থেকে, বুঝতেছো? আবার ধরে নাও নাইট্রোজেন আর হাইড্রোজেনের শক্তির পরিমাণ যতটুকু অ্যামোনিয়াতে তৈরি হতে তার থেকে অনেক বেশি শক্তি লাগে, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন শুধু মানে কোথা থেকে আরো মানে তার কাছে অ্যামোনিয়া তৈরি হতে যে খান্তি শক্তি বা বাকি বা বেঁচে থাকা যে শক্তিটুকু এক্সট্রা যে শক্তিটুকু লাগছে সেটা কই থেকে নিবে? হয় পরিবেশ থেকে নিবে, আর না হলে তোমাকে বলবে যে তুমি যদি এই বিক্রিয়া হতে চাও তাহলে বিক্রিয়াতে তাপ দাও, নাহলে বিক্রিয়া হতে পারবো না, অ্যামোনিয়া তৈরি করতে পারবো না, এরকম বলবে। তাহলে যখন তুমি বিক্রিয়াতে তাপ দিচ্ছ তখন এটা কি বিক্রিয়া হচ্ছে? তাপ হারি বিক্রিয়া হচ্ছে। তার মানে ওটা আসলে বিক্রিয়া থেকে তুমি তাপ পাচ্ছ না, তোমাকে তাপ দেওয়া লাগতেছে, তার মানে বিক্রিয়াটা তাপ হারি হচ্ছে। তার মানে হিসাবটাতে খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে উৎপাদের শক্তি যদি কম হয় তাহলে সেখানে আমরা পাচ্ছি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ উৎপাদের শক্তি হচ্ছে কম, উৎপাদের শক্তি কম হলে বিক্রিয়কে মেলা শক্তি আছে, এ যখন এখানে পরিণত হয়ে গেল তখন উৎপাদ তৈরি করতে অল্প শক্তি লাগছে, বাদ বাকি শক্তিটুকু আমি কি পাচ্ছি? তাপ শক্তি হিসেবে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে যদি এরকম হয় যে উৎপাদের শক্তি হয়ে যাচ্ছে বেশি, তার মানে এই বিক্রিয়কের সাথে আমাকে এক্সট্রা শক্তি দিতে হচ্ছে, দিয়ে যোগ করে উৎপাদের শক্তির সমান হচ্ছে, তখন আমরা বলছি এই বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। মানে ও শক্তি নিচ্ছে, ও পরিবেশ থেকে শক্তি শোষণ করছে, ও আমার কাছ থেকে শক্তি চাচ্ছে, তারপরে সে বিক্রিয়া হবে, এরকম বলছে। আর এক ধরনের বিক্রিয়া আছে যে বিক্রিয়াতে অলরেডি যেটা আছে সেখানে যে শক্তি উৎপাদে তৈরি হতে শক্তি সেখানে কম, তাহলে এখানকার শক্তিটুকু যতটুকু এখানে কম শক্তিটুকু লাগতেছে সেটুকু লেগে গেল, এবং এখানে যে বাকি শক্তিটুকু থাকলো ওটুকু আমি পাচ্ছি, পরিবেশ পাচ্ছে। এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার?
ওকে, সো তাহলে আমরা যখন দেখতেছি আসলে আমরা যে জিনিসটা এখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া এরকম ভাবে যে কথা বলতেছে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিক্রিয়কের শক্তি হচ্ছে বেশি, উৎপাদের শক্তি হচ্ছে কম। ঠিক আছে, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। ওরে কঠিন একটা সংজ্ঞা দিছে ভাই রে ভাই। হেবার প্রণালীতে একটা মানে যে উদাহরণ দিছে, এই যে অ্যামোনিয়া, এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। দেখো 90 কিলোজুল শক্তি, এই যে এখানে যেটুকু শক্তি ওটুকু অ্যামোনিয়া তৈরি হতে কিছু শক্তি লাগলো, বাকি 92 কিলোজুল শক্তি এক্সট্রা থাকলো, সেটুকু বাম দিকে আমি পেয়ে গেছি যোগ আকারে। এটা কিরকম ভাবে লেখা যায় সব কিছু আমি বলে বুঝাবো, কোনো চিন্তা নাই, জাস্ট চিল। ঠিক আছে, আচ্ছা এটা আরামসে আমি বলে বুঝাচ্ছি। ওকে, এখানের সাথে ডেল এইচ এর সম্পর্ক, ডেল এইচ এর মান দেয়া থাকলে তুমি কিভাবে নিয়ে আসবা। আচ্ছা, এখানে এফি চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে, সমতাকৃত বিক্রিয়া অনুযায়ী একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের পরিবর্তন হয়, তাকে বিক্রিয়া তাপ বলা হয়। এই বিক্রিয়া তাপকে আমরা ডেল এইচ দ্বারা প্রকাশ করি। বিক্রিয়া তাপ ডেল এইচ এর মান ঋণাত্মক হয় কোথায়, তাপ উৎপাদন হলে ডেল এইচ এর মানটা ঋণাত্মক হয়। কিন্তু কেন হয় কিভাবে হয় এটা বলা নাই, বাট আমি কিন্তু একটু আগেই তোমাকে ব্যাখ্যা করলাম, আমার একটু পরের ব্যাখ্যাটা তো তুমি আরো পেয়ে যাবা। আগের বিক্রিয়াটাকে এভাবে আমরা লিখতে পারি, চাইলে ডেল এইচটাকে এখানে আমরা আলাদা রকম ভাবে, দেখো বিক্রিয়া আমার এখন পর্যন্ত কিন্তু শেষ, তারপরে সেমিকোলন দিয়ে আমি ডেল এইচ এর মানটা লিখেছি। ওকে, এখন আমি তোমাকে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটাকে বলে বুঝিয়ে দিচ্ছি, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া আমার কখন হচ্ছে। আচ্ছা, এটাকে এখানে রাখো, এখানে একটা এক্সট্রা নিয়ে নাও। ওকে, এখানে একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, আমাদের বিক্রিয়ক থেকে আসলে কি উৎপন্ন হচ্ছে বলতো, উৎপাদ উৎপন্ন হচ্ছে, তাই না? এটা উভমুখী বিক্রিয়া, উভমুখী হতে পারে, একমুখী বিক্রিয়াতে সাধারণত দেখানো হয় না, উভমুখী বিক্রিয়াতেই হয়। আচ্ছা, এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, উৎপাদ তৈরি হচ্ছে, উৎপাদ। সো এখানে বিক্রিয়কের একটা শক্তি আছে, উৎপাদের একটা শক্তি আছে। ডেল এইচ এর মানটা, এই যে ডেল এইচ যে আসে না ভাইয়া, এই ডেল এইচ এর মানটা সব সময় মাথায় রাখবা, অলওয়েজ সব সময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, যেহেতু আমরা সরণের হিসাবে ক্যালকুলেশন করব। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে হচ্ছে উৎপাদের শক্তি ফাইনাল অবস্থা কি উৎপাদ, মাইনাস হচ্ছে আমাদের কি হবে বলতো, বিক্রিয়কের শক্তি। এমনই হবে না, উৎপাদের শক্তি মাইনাস হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি। সো উৎপাদের শক্তি এবং বিক্রিয়কের শক্তি নেগেটিভ বা বিয়োগ ফলটা হচ্ছে আমাদের কি, ডেল এইচ। সো এখন ডেল এইচ এর মানটা তো আমরা তো জানি, আমরা যদি কনসেপ্টটা নেই, যে যদি আমরা দেখি যে বিক্রিয়কের শক্তি যখন বেশি ছিল, বলতো বিক্রিয়কের শক্তি যখন বেশি ছিল, ভালো করে বুঝো, বিক্রিয়কের শক্তি যখন বেশি ছিল তখন অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হতে লাগলো, ওটুকু লাগলো, আর বাকি যে বিক্রিয়কের শক্তি সেটুকু আমরা পাচ্ছি এদিকে, তাহলে সেটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলছিলাম। সো বিক্রিয়কের শক্তি যখন বেশি, কার তুলনায়, উৎপাদের শক্তি, বিক্রিয়কের শক্তির চাইতে উৎপাদের শক্তি হচ্ছে বেশি। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো এখন, এই যে বিক্রিয়কের শক্তিটা হচ্ছে বেশি কার তুলনায়, উৎপাদের শক্তির তুলনায় বেশি, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। সেটা তো ঠিক আছে, বাট এখানে তাহলে আমাদের ডেল এইচ এর মানটা কি হয়, দেখতো ডিরেক্টলি নেগেটিভ ভ্যালু না, বিক্রিয়কের শক্তিটা বেশি বলে দিয়েছি, এটা হচ্ছে বেশি, যেটা মাইনাস ফর্মে আছে সেটা হচ্ছে বেশি, তাহলে কি আমাদের নেগেটিভ ভ্যালু না, এক্স্যাক্টলি নেগেটিভ ভ্যালু। সেটাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো বুঝতেছো ভালো করে, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, সো এটা যদি আবার অন্য একটু উল্টা করে হয়, ধরো এই জিনিসটাকে আমরা ফুল কপি মেরে দিই। যদি এটা এরকম হয়, 2 নম্বর অপশনটা হচ্ছে এরকম, যে আমরা ধরে নিলাম কার শক্তিটা বেশি, উৎপাদের শক্তিটা যদি বেশি হয় তাহলে ডেল এইচ এর ভ্যালুটা কি আসবে, উৎপাদের শক্তিটা যখন বেশি হচ্ছে তখন আমাকে এই বিক্রিয়কের মধ্যে আমাকে কিছু এক্সট্রা শক্তি দিতে হচ্ছে, অথবা সে পরিবেশ থেকে কিছু শক্তি নিচ্ছে, তারপরে সে উৎপাদ পরিণত করতেছে, তার মানে সেটা কি তাপ হারি বিক্রিয়া, বলে দিলাম না তাপ হারি বিক্রিয়া, এক্স্যাক্টলি। সো তাপ হারি বিক্রিয়াতে বাই ডিফল্ট ডেল এইচ এর মানটা, উৎপাদের শক্তি যেহেতু বেশি বিক্রিয়কের শক্তি হচ্ছে কম, তাহলে বাই ডিফল্ট আমার এর মানটা কি আসছে, পজিটিভ ভ্যালু আসছে না, পজিটিভ ভ্যালু আসছে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, আসলে সেটাকে আমরা বলবো হচ্ছে তাপ হারি বিক্রিয়া। হ্যাঁ, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া। বলো বুঝা গেছে এই বেসিক কনসেপ্টটুকু? তাহলে এখন এইটুকু যদি তুমি বুঝে যাও, তাহলে এই যে এখানে যে কেচ্চা কাহিনীটুকু সেটুকু বোঝা যায় না,
তাহলে একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস কথা আমি বলে দিই, সেটা হলো যে বিক্রিয়ার ক্ষেত্রে এই যে বাম দিক এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড বলতে পারো LHS, আর এটা কি আমাদের RHS না, রাইট হ্যান্ড সাইড। সো বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান যদি দেয়া থাকে, ভালো করে বুঝো, ডেল এইচ এর মান যদি দেয়া থাকে, তাহলে ডেল এইচ এর যদি মান দেয়া থাকে তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ মানেই হচ্ছে কি আমাদের এখানে বিক্রিয়কের শক্তিটাই বেশি, উৎপাদের শক্তিটা কম, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে মাত্রই তুমি করলে, এখানে তো আমি বলেই বুঝিয়ে দিয়েছি, কখনো ভুলে গেলে এখান থেকে দেখে নিবা, শেষ। ঠিক আছে, ডেল এইচ এর মানটা যদি আমার পজিটিভ আসে তাহলে সেটা কি, তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তাপহারী বিক্রিয়া। এবং ডেল এইচ এর মানটা যেটা আসবে সেটা যদি তুমি রাইট হ্যান্ড সাইডে ওই সেম ভ্যালুটুকুকে লিখতে চাও তাহলে ডেল এইচ এর উল্টা মানটা লিখতে হবে। যেমন দেখো ডেল এইচ এর মান এখানে দেখো -92, অথচ ডেল এইচ এর মান যখন আমি ডান দিকে লিখছি তখন কত, +92 কিলোজুল। বুঝা গেছে ডিফারেন্সটা? সো এরকম আবার এই +92 কিলোজুলটাকে যদি আমি বাম দিকে লিখতে চাইতাম তাহলে এখানে আমি -92 কিলোজুল লিখতে পারতাম না? পারতাম। তাহলে বাম দিকে যেটা লিখবো ওটাই হবে আমার ডেল এইচ এর মান, ওকে বুঝছো? বাম দিকে আমি যে ভ্যালুটা লিখবো ওটাকে ডিরেক্ট তুমি ডেল এইচ এর মান লিখতে পারো, অথবা ডেল এইচ এর যে মানটা লিখবা সেটাকে তুমি আরামসে ডান দিকে উল্টা করে লিখতে পারো। উল্টা মানে কি, পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, এরকম লিখতে পারো। আমি এটা দেখাচ্ছি, মানে আমি ওখানে তোমাকে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এই কথা এখানে আমার ব্যবহার হয়েছে। ওইটা দেখো তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া, যেটাকে আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশন বলছি, ওটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেখো। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির শোষণ ঘটে এবং তাপহারী বিক্রিয়া বলা হয় তাকে। 1 মোল নাইট্রোজেন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এটা একটা তাপহারী বিক্রিয়া। এখানে আরেকটা ইনফরমেশন খুব সুন্দর মতন লিখে রাখো, দুনিয়ার, এই যে দেখো এখানে যে লিখছে না, মানে দুনিয়ার লিখবো না, থাক, এটা বলার ক্ষেত্রে বলতে ভালো লাগে। সকল দহন বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপাদী হয়, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এটা যেটা তোমাকে দেখাইছি। সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এটা, তাপ উৎপাদী ব্যতিক্রমটাকে এই যে এটা কেবলমাত্র একটা ব্যতিক্রম। সো তুমি দেখো এই বিক্রিয়াটাতে 180 কিলোজুল লিখছো বাম দিকে। সো আমি তোমাকে বললাম না, বাম দিকের ভ্যালুটাকে তুমি ডিরেক্ট হচ্ছে ডেল এইচ হিসেবে লিখতে পারো, এটা তাপ উৎপাদী তাপহারী, এগুলো তোমার দেখারই দরকার নাই। বাম দিকে যেটা নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে তুমি বাম দিকে আর না লিখে, এখানে আর না লিখে তুমি ডিরেক্ট ডেল এইচ হিসেবে লিখতে পারো। ডিরেক্ট ডেল এইচ এর মানটা পজিটিভ 180 কিলোজুল, ডেল এইচ এর মান পজিটিভ, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তিটা কম, বিক্রিয়কের শক্তিটা কম, উৎপাদের শক্তিটাই হচ্ছে বেশি। উৎপাদে বেশি শক্তিতে পরিণত করতে গেলে বিক্রিয়ককে আমার এক্সট্রা শক্তি দেওয়া লাগতেছে, তার মানে এটা তাপহারী বিক্রিয়া। সো এটা তাপহারী বিক্রিয়া, এই যে হয়ে গেল আমার তাপহারী বিক্রিয়া। অথবা এটাকে যদি তুমি এদিকে লিখতা তাহলে 2NO মাইনাস, এই যে যদি আমি ডান দিকে লিখতাম তাহলে এটাকে কি লিখতে পারতাম বলো তো, 180 কিলোজুল, এরকম লিখতে পারতাম কি পারতাম না? পারতাম। সেটা তাপ উৎপাদী হোক তাপহারী হোক, এই তাপের পরিমাণটা আমি বাম দিকে লিখতে পারি, আমি ডান দিকে লিখতে পারি, আরামসে দুই দিকেই লেখা যায় আসলে, বুঝতেছো তো? এটাকে যদি আমি এদিকে -180 আকারে লিখতাম কোনো সমস্যা হইতো কি? সমস্যা তো হইতো না, বুঝছো না? যেমন এদিকে যখন আমি তাপ উৎপাদী বিক্রিয়াটা লিখছিলাম তখন এটা এখানে +92 লিখছিলাম, আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা -180 লিখলাম, চাইলেই তো পারি লিখতে। ডেল এইচ আকারেও প্রকাশ করতে পারি, বাম দিকেও লিখতে পারি, ডান দিকেও লিখতে পারি। ক্লিয়ার? কথা বুঝা গেছে? ডেল এইচ এর মান যেটা হবে, আমি যদি ওই ভ্যালুটাকে যদি আমি ডান দিকে লিখতে চাই ডেল এইচ এর মান না দিয়ে, তাহলে ডেল এইচ এর মানের এক্সাক্ট বিপরীতটা আমি জাস্ট ডান দিকে বসাই দিব। এখানে +180 কিলোজুল বলতেছে না, তার মানে এটা আমি জাস্ট এটার সাথে ডান দিকে বসাতে গেলে 2N এর সাথে -180 কিলোজুল বসাই দিব। ওটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে তুমি বুঝতেছো যে এখানে মাইনাস হইলে এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে, সমীকরণের এদিক ওদিক আসলে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায় না? তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। অথবা তুমি এটাকে এমনও মনে রাখতে পারো যে ডেল এইচ এর যে মানটা বাম দিকে হুবহু সেই মানটা বসানো যায়, ডেল এইচ এর মানটাকে বাম দিকে হুবহু বসানো যায়। ডেল এইচ এর মান যদি +180 হয় সেটাকে হুবহু 180 +180 কোথায় বসা যাবে, বাম দিকে বসানো যাবে। এই যে দেখো এখানে যেমন ডেল এইচ এর মানটা -92 না, তার মানে তুমি যদি বাম দিকে বসাতে চাও এখানে হুবহু বসাতে পারো, -92 কিলোজুল বাম দিকে হুবহু বসাতে পারো। এটাকে যদি আবার তুমি এদিকে নিয়ে চলে যাও, ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে -192টা কি এখানে 2NH3 এর সাথে কি +92 কিলোজুল হয়ে যাবে না, যদি আমি এটাকে বাম দিক থেকে আসলে এখন ডান দিকে ট্রান্সফার করতে চাই। as simple as that। বুঝা গেছে? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া চিনতে পারবো না আমরা এই ইনফরমেশনটা দেয়া থাকলে? হয় ডেল এইচ দেয়া থাকবে, অথবা এই যে এখানে যে কোনো এক জায়গাতে বাম দিকে হোক ডান দিকে হোক, হোয়ার এভার
যেখানেই হোক না কেন, যেখানেই হোক সেখানে একটা তাপের পরিমাণ দেয়া থাকবে, প্লাসে হোক মাইনাসে হোক, বাম দিকে প্লাস থাকতে পারে, বাম দিকে মাইনাস থাকতে পারে, ডান দিকে প্লাস থাকতে পারে, ডান দিকে মাইনাস থাকতে পারে, ডেল এইচ এর ভিতরে প্লাস থাকতে পারে, ডেল এইচ এর ভিতরে মাইনাস থাকতে পারে। তুমি যে কোনো একটা পন্থাতে যাবা, কোন পন্থাতে যাবা? বেসিক হিসাব, ডেল এইচ প্লাস মানে কি? তাপহারী বিক্রিয়া, ডেল এইচ মাইনাস মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা তুমি বুঝে গেছো। এটার পিছনের কারণটা কি? পেছনের কারণ ভাইয়া ব্যাখ্যা করে দিছে। পেছনের কারণ হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, পেছনের কারণ তুমি জানো। ওকে, এখন ডেল এইচ প্লাস নাকি ডেল এইচ মাইনাস? ধরো ডেল এইচ আকারে দেওয়া নাই, দেওয়া আছে এখানে প্লাস মাইনাস আকারে। কি করবা? এটা যদি বাম দিকে থাকে, বুঝো, বাম দিকে ভালো ডিরেক্ট ডেল এইচ এর মান, তো তুমি বাম দিক দিয়ে খালি শিখতে চাচ্ছ, কোনো সমস্যা নাই। ওটা যদি ডান দিকে থাকে ওটাকে বাম দিকে নিয়ে আসো, বাম দিকের মানটাই তো ডিরেক্ট ডেল এইচ এর মান, বাম দিকের মানটাই তো ডিরেক্ট ডেল এইচ এর মান, তাই না? তো বাম দিকের মানটা যদি ডিরেক্ট ডেল এইচ এর মানটা হয়, বাম দিকের মান যদি মাইনাস হয়, ডেল এইচ এর মানটা যদি আমাদের মাইনাস হয়ে যাচ্ছে তাহলে, বুঝতেছো? আর বাম দিকের মানটা যদি প্লাস হয় তাহলে ডেল এইচ এর মানটা প্লাস হয়ে যাচ্ছে, মানে তাপ হারি হয়ে যাচ্ছে। আর বাম দিকের মাইনাসটা যদি বাম দিকের মানটা যদি মাইনাস হয়, তার মানে ডেল এইচ এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপাদী হয়ে যাচ্ছে। সিম্পল, বুঝা গেছে? তাহলে তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া সম্পর্কে লেখা করা যাবে না সব। এই যে দেখো, এই বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা এখানে 180 বলতেছে, বাম দিকের মানটা কি? এক্স্যাক্টলি 180। বাম দিকে আগে লিখতে পারি, যদি ডান দিকে লিখতাম তাহলে কি লিখবো? 2NO মাইনাস 180 কিলোজুল লিখতাম বাম দিকে লিখতে গেলে। বলো তো পারবো না? ডান। ইলেকট্রন স্থানান্তর এখান থেকে আমরা পড়বো হচ্ছে পার্ট 2। সো আমাদের পার্ট 1টা আসলে ডান। আশা করি বুঝতে পারছো। পার্ট 2টা আমরা শেষ করব। সো যারা শেষ করলা তাদেরকে থ্যাংক ইউ, বাট এখানে আসলে থ্যাংক ইউ না, আমি এখানে এখন একটা জিনিস আসলে দেখাবো, তারপরে থ্যাংক ইউ দিব আসলে। ভাই থ্যাংক ইউ দেওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই, চলো। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ার জন্য তোমার কিছু জিনিস একটু জানা দরকার। এই যে বিক্রিয়া গ্রাফ আছে না ভাই, এই বিক্রিয়া গ্রাফ এটি আবার খুব কাজে লাগে। তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়াতে আমি বিক্রিয়া গ্রাফ দেখাবো, আমি ওই যে এগুলাতেও বিক্রিয়া গ্রাফ দেখাবো, ওখানেও দরকার হবে। সো এই জিনিসটাকে চলো আমরা আগে ডুপ্লিকেট বানায় ফেলি। ওকে, ডান। কাহিনী হচ্ছে, আমার একটা বিক্রিয়া থেকে আসলে কিসে পরিণত হচ্ছে বলো তো? উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদ। সো আমরা বিক্রিয়কের শক্তিটাকে বলতেছি আসলে হচ্ছে ভাই আমাদের E1 এনার্জি 1, আর উৎপাদের শক্তিটাকে বলতেছি হচ্ছে আমরা E2। আর ডেল এইচটা হচ্ছে আমাদের অলওয়েজ কি বলতো? E2 মাইনাস E1, এমন E2 মাইনাস E1। ওকে, এখন the thing is এখানে হচ্ছে আমাদের E1, ওকে, এটা ঠিক একই রকম ভাবে এটাকে এখানে নিয়ে চলে আসো, এটাকে এখানে নিয়ে দাও। ধরুন আমি এরকম ভাবে লিখলাম। ওকে, এবার আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভাইয়া E2, এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে আমাদের E2। হ্যাঁ, এই দিক বরাবর আমাদের কি আছে? এনার্জি। এদিক বরাবর আমাদের কি আছে আসলে? টাইম। এদিক বরাবর আছে হচ্ছে আমাদের টাইম, এই দিক বরাবর ছিল হচ্ছে আমাদের আসলে এনার্জি। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অলওয়েজ কি? এটা যে অবস্থায় থাকুক না কেন, এই ডিফারেন্সটা হবে হচ্ছে ভাই তোমার ডেল এইচ। এই ডিফারেন্সটা কি? ডেল এইচ না? এই ডিফারেন্সটা কি বলো তো? ডেল এইচ না? এখন এক জায়গাতে ডেল এইচটা হবে হচ্ছে পজিটিভ, এক জায়গাতে হবে হচ্ছে ডেল এইচটা নেগেটিভ। তুমি দেখো তো এখানে অবভিয়াসলি আমার E1 এর মানটা বড় না, E2 এর মানটা ছোট না? তাহলে এখানে যদি আমরা ডেল এইচ এর মানটাকে চিন্তা করি, আর এখানে যদি আমরা ডেল এইচ এর মানটা চিন্তা করি, ডেল এইচ এর মান তো এটা ডিফারেন্সটা আমরা কখন বের করি? E2 মাইনাস E1। ডেল এইচ এর মানটা বড়, ডেল এইচ এর মানে E2 এর মানটা বড়, E1 এর মানটা ছোট, তার মানে ডেল এইচ এর মানটা অবশ্যই এখানে কি আসবে বলো তো? পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ ভ্যালু আসার মানে এটা কি? এটা কি ভ্যালু তাহলে? ডেল এইচ এর মানটা পজিটিভ আসার মানে কি? এটা এন্ডোথার্মিক বা তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়ার গ্রাফ, যেখানে শক্তিটা আমার কার বেশি? বিক্রিয়ক, মানে এই যে দেখো এখানেও কার বেশি হচ্ছে? উৎপাদেরই বেশি হচ্ছে না? দেখো তো উৎপাদের শক্তিটা বেশি, E2 এর মানটা বেশি। তাপ হারি বিক্রিয়া বা এন্ডোথার্মিক বিক্রিয়া ঠিক একই রকম ভাবে এখানে ডেল এইচ এর মানটা কি আসবে ভাই বলো তো? নেগেটিভ আসবে। কেন? কারণ এখানে E1 এর মানটা বেশি, যে এটা হচ্ছে বড়, এ বড় হলে এটা থেকে যদি ছোট থেকে যদি বড় বাদ দিই মাইনাস আসবে, তাহলে যদি নেগেটিভ চলে আসে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক। দেখো তো আমরা মানে যে গ্রাফটা দেখলেও কি এবার থেকে বলতে পারবো যে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া? গ্রাফ থেকে পারবো না? আরামসে পারবো, পারা উচিত, না পারলে মার দেওয়া উচিত। ঠিক আছে, এই হচ্ছে ডান। সো এবার তোমাদেরকে থ্যাংক ইউ বলা যায়। এবার আমাদের পার্ট 1 ডান, বাকি অংশটুকু আমরা পার্ট 2 এর মধ্যে কমপ্লিট করব, যেখানে ইলেকট্রন স্থানান্তরের উপরে আমরা ভিত্তি করে কি করব? বিক্রিয়াগুলোকে ভাগ করব, রিডক্স এবং নন রিডক্স বিক্রিয়া এই টাইপের। সো দেখা হবে পরের পার্টে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।